The net number of electric field lines passing through a surface. এনসিইআরটি এক্সট্রাক্ট সিরিজের আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, তোমাদের এনসিইআরটি কেন করাচ্ছি বলো তো? যদি তোমরা আমার সঙ্গে সঙ্গে এনসিইআরটিটা একবার করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে নিট পাওয়ার স্বপ্নের দিকে তোমরা অনেকটাই এগিয়ে যাবে। তাই দেরি করো না, চলো আমার সঙ্গে আদা জল খেয়ে লিখে পড়ো। চলো, ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স বোঝার আগে আমাদের আর একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। সেই কনসেপ্টটা প্রথমে বুঝে নিই। ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। আচ্ছা, আমরা ক্ষেত্রফল তো সবাই জানি, তাই না? সেই তো 5-6 থেকে করে আসছি। আমাদের এরকম আয়তক্ষেত্রাকার জমি দিয়ে দিত, তাই না? আমাদের বলে দিত দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এল, আর প্রস্থ মানে ব্রেথ এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? আমরা কী করে করতাম? আমরা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল সমান লিখতাম হচ্ছে এল ইন্টু বি, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে, তাই না? 5 ইন্টু 2 সমান 10 বর্গমিটার করতাম, তাই না? তা এই ক্ষেত্রফলের কি কোনো দিক ছিল? হ্যাঁ, ঠিকই বলেছো, এই ক্ষেত্রফলের কোনো দিক নেই, স্কেলার হিসেবে জানতাম আমরা, তাই না? কিন্তু এবার ফিজিক্সে এই ক্ষেত্রফলকেই ভেক্টর হিসেবে ট্রিট করা দরকার হয়ে পড়ল। তাই একে আমরা এবার ভেক্টর হিসেবে ট্রিট করব। কীরকম করে ভেক্টর? এই ভেক্টরকে বলবো ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। তো ভালো কথা, ভেক্টর হলো ভেক্টরের তো মশাই তাহলে মান থাকবে আর দিক থাকবে, তো সেগুলো বলুন তাহলে। দেখো, এটা যদি আমরা ক্ষেত্র ভেক্টর হিসাবে ভাবি, তাহলে এর মান তো এটা খুব সোজা, মান তো আগের মতোই, এ সমান এল ইন্টু বি আসছে। আর দিক হবে কোনটা? না, দিক হবে এই ক্ষেত্রফলের, এই যে ক্ষেত্রফল আছে সরি এই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের লম্ব দিক, তাই না? তাহলে ভাবো, এটা যদি ক্ষেত্রফল হয়, দেখো এটাকে যদি আমি এটাকে যদি একটু এই ত্যাঁচা করে আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু। ক্ষেত্রফলটা এরকম। তাহলে দেখো এর লম্ব দিক কোনটা? এই যে হয় উপরের দিকে বা নিচের দিকে, তাই না? যে কোনো একটা দিকই নেওয়া যেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর বলবো। এটাকে আমরা এই ভেক্টর দিয়ে সূচিত করব, ঠিক আছে? এদিকেও এ ভেক্টর হতে পারে, কোনো অসুবিধা নেই, দুটো দিকই হবে, ঠিক আছে? তাহলে ক্ষেত্র ভেক্টর কাকে বলছি আমরা? ক্ষেত্র ভেক্টর দেখো সংজ্ঞাটা একবার দেখে নাও। সংজ্ঞা বলছি, ক্ষেত্র ভেক্টর হলো সমতলে একটি ভেক্টর যার মান সমতলটির ক্ষেত্রফলের মানের সঙ্গে সমান, যেটা বললাম ক্ষেত্রফলের মানের সঙ্গে সমান, এবং অভিমুখ হবে সমতলটির লম্ব দিক বরাবর। আচ্ছা, এখানে আমি একটা বই থেকে এই সংজ্ঞাটা নিয়েছি, কিন্তু একটু একটু জাস্ট মডিফাই করা দরকার। যেমন শুধু সমতল বলে না, এটা এই তলটা কিন্তু সমতল ছাড়াও এমনি বক্রতলও হতে পারে, তাই না? প্রথমে আমরা ইজি কেস হিসেবে সমতল নিয়ে ভাবছি। আর ঠিকই বলেছে, ক্ষেত্রফলের মানের সঙ্গে সমান হবে, যেটা বললাম তোমাদের, আর অভিমুখ হবে সেই তলটির লম্ব দিক বরাবর। এবার দেখো এখানে একটা ছবি এঁকেছে, এই যে সেই ক্ষেত্রফলটা দেখিয়েছে, এর লম্ব দিক হিসাবে একটা দিকই দেখিয়েছে, কিন্তু এর কিন্তু আর একটা দিকও হবে, নিচের দিকের দিকটাও কিন্তু হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর। আচ্ছা, এই ক্ষেত্র ভেক্টর আবার দু ধরনের ক্ষেত্রের জন্য আমরা করতে পারি। তাহলে এর মান কি দাঁড়ালো? এই ভেক্টরে একটু লিখে ফেলি, এই ভেক্টরের মানটা কি দাঁড়ালো? ভেক্টর একে আমরা বললাম হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, ইংলিশে বলবো এরিয়া ভেক্টর। সবসময় ইংলিশ টার্মগুলোকে ভালো করে লক্ষ্য করবে। এর মান হচ্ছে এর সঙ্গে সমান, মান এর সমান, আর দিক কোন দিকে? না, দিক হলো তলের সঙ্গে লম্ব। আচ্ছা, এই তল আবার দু ধরনের হতে পারে। এক হতে পারে হচ্ছে ওপেন সারফেস বা মুক্ত তল, আর একটা হচ্ছে বদ্ধ তল। তো সেই জন্য আমরা দু ধরনের
ক্ষেত্র ভেক্টর দু ধরনের দিক পেয়ে থাকবো, ঠিক আছে। তাহলে এই তল যদি আমরা দেখি, দু ধরনের তল পাই। একটা হচ্ছে ওপেন সারফেস বা মুক্ত তল, আর একটা হচ্ছে ক্লোজড সারফেস বা বদ্ধ তল। আচ্ছা, ওপেন সারফেস কীরকম? যেটা এই যে তোমাদের যেটা আমি বোঝালাম, এটা হচ্ছে একটা ওপেন সারফেস। যেমন ধরো একটা বইয়ের পাতা, এটা একটা ওপেন সারফেস। এরকম ওপেন সারফেস যদি হয় তাহলে ক্ষেত্র ভেক্টরের দুটো দিক হতে পারে, একটা এই দিকটা হতে পারে বা এদিকটা হতে পারে, দুটো দিক হতে পারে, দুটো দিকই সম্ভব ক্ষেত্র ভেক্টরের, ঠিক আছে। আর যদি ক্লোজ সারফেস হয়, ক্লোজ সারফেস মানে কি না, এরকম করে সারফেসটা বদ্ধ চারিদিকে, এই যে সারফেসটা, এই ধরো এটা গোলকের কথা ভাবো, এটা গোলক সবচেয়ে ভালো উদাহরণ, এটা ফুটবল বা গোলক। এই গোলকটা তো চারিদিক দিয়ে বদ্ধ, তাই না? তো এরকম যদি ক্লোজ সারফেস হয় তাহলে তার কিন্তু একটাই আমরা ক্ষেত্র ভেক্টরের দিক পাবো, এবং সেই দিকটা হবে হচ্ছে আউটওয়ার্ড নর্মাল বরাবর, আউটওয়ার্ড নর্মাল বরাবর। হ্যাঁ, যদি আমরা তলটা এখানে নিই, ধরো এই তলটা এখানে নিয়েছি, তাহলে সেই তলের দিক হবে, সেই তলের বাইরের দিক হচ্ছে এইটা, এটা ভেতরের দিক তলটা, এটা নেব না, কিন্তু বাইরের দিকটা নেব। যদি ধরো এই গোলকের উপর তলটার নাম এইটা, তাহলে এর বাইরের দিক হচ্ছে এইটা, তাই না? এই ভেতরের দিকটা কিন্তু নেওয়া যাবে না। এখানে দেখো দুটো দিকে নিয়েছি, বাইরের দিক ভেতরের দিক, এটা কিন্তু একটা দিকে নিতে হবে। তাহলে ক্লোজ সারফেসের ক্ষেত্রে এর দিক হবে কোনটা? এর দিক হবে হচ্ছে আউটওয়ার্ড নর্মাল বা বাইরের দিকে, বাইরের দিকে লম্ব, আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস, আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস, it is that বাইরের দিকে লম্ব, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর। এইভাবে আমরা ভেক্টর হিসেবে একে ট্রিট করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে একটা তাহলে এরিয়া তোমাদের দিচ্ছি, দেখো দেখি পারছো নাকি। এর দিক কেমন হবে বলো দেখি এরিয়া ভেক্টরের। যেমন ধরো এই চোঙটার কথা ভাবো, এই যে চোঙ, এই ধরো একটা চোঙ আছে, বলো দেখি এই চোঙটা দেখো তিনটে সারফেস আছে, একটা হচ্ছে এই দুটো হচ্ছে বৃত্তাকার সারফেস দেখতেই পাচ্ছ, আর একটা হচ্ছে এরকম বক্র সারফেস বা কার্ভ সারফেস। তাহলে বলো দেখি এই তিনটে তলের একক ভেক্টর দিক কেমন কেমন হবে। তাহলে প্রথমে এই তলটার কথা ভাবো, দেখো এই তলটার একক ভেক্টরের দিক হবে হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ চোঙটা ক্লোজ সারফেস, তাহলে এর বাইরের দিকটা নিতে হবে। তাহলে এই সারফেসটা, এই যে এই সারফেসটা একক ভেক্টরের দিক হবে হচ্ছে, এই একক ভেক্টর বলছি সরি, ক্ষেত্র ভেক্টরের দিক হবে হচ্ছে এই দিকে, তাই না? এই সারফেসটারও তাই, দেখো বাইরের দিক হচ্ছে এইটা, এই দিকে হবে ক্ষেত্র ভেক্টরের দিক। আর কার্ভ সারফেসের তো এত বড় জায়গা নিয়ে করা মুশকিল, আমরা যে কোনো একটা ছোট্ট অংশ নিয়ে নিলাম, এই অংশ, তাই এইটার বাইরের দিক হচ্ছে এইটা। যদি আমরা সারফেসটা তলটা নিতাম এইখানটায়, তাহলে বাইরের দিক হতো এইটা, এটা হতো এই দিক, তাই না? আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে তোমাদের আরেকটা জিনিস করিয়ে দিই, সেটা হচ্ছে ক্ষুদ্র একক ভেক্টর, একে ডিএস দিয়ে লেখা হচ্ছে। এই ক্যাপিটাল এ দিয়ে লিখছি, এটা বড় সড়ো আমরা ক্ষেত্র ভেক্টর নিচ্ছি। এবার ধরো ক্ষুদ্র ক্ষেত্র ভেক্টর নিয়ে যদি আলোচনা করি, মানে কীরকম, ধরো এরকম সারফেসটা হচ্ছে এরকম টাইপের, তাই না? এটা আবার সমতল হয়ে গেল, যা গোলকই ধরো এরকম টাইপের সারফেস, ক্লোজ সারফেস, কিন্তু সমতল নয়, এরকম গোলক টাইপের। তাহলে এর তো বিভিন্ন, সমতল হলে তো খুব সোজা, সমতল তো সব জায়গাতে এ ভেক্টর দিকটা একই, যেখানেই আমি সারফেসটা নিই না কেন এ ভেক্টর দিক একই, অসুবিধা নেই। কিন্তু এরকম যদি কার্ভ সারফেস হয় গোলকের মতো, তাহলে তো একটু অসুবিধা। কী অসুবিধা? যদি আমি ধরো এই যে সারফেস যদি এইখানটায় নিই, তাহলে তো তার ক্ষেত্র ভেক্টর দিক হচ্ছে এই দিকে, বাইরের দিক বরাবর। কিন্তু সেই সারফেসটা যদি এখানে নিয়ে নিই, তাহলে তার ক্ষেত্র ভেক্টর দিক হয়ে যাবে এইটা। তো সেই জন্য এইসব ক্ষেত্রে আমাদের ছোটো সারফেস নিয়ে কাজ করতে হবে।
যেমন ধরো এই গোলকটার উপরে আমি একটা ছোট্ট এরকম একটা সারফেস নিলাম, ছোট্ট একটা তল নিলাম, ঠিক আছে? এই তলটাকে আমরা এত ছোট নিয়েছি যে এটাকে আমরা ডিএস দিয়ে উল্লেখ করছি, ডিএস, ঠিক আছে? ডিএস, এস হচ্ছে সারফেস, সেটা ডিএস, যার আগেই ডি লাগানো হয় জানো তোমরা, সেটা খুব ছোট্ট হয়ে যায়। তাহলে ডিএস হচ্ছে একটা ছোট্ট একটা সারফেস নিয়েছি। তাহলে এই সারফেসের একক ভেক্টর, এই সারফেসের ক্ষেত্র ভেক্টর কোনটা হবে? তাহলে এই সারফেসের বাইরের দিকের যে নর্মাল দিক বরাবর, বাইরের দিকে লম্ব দিক বরাবর হবে ক্ষেত্র ভেক্টর দিক, তাই না? এইটা বাইরের দিক, তাহলে এই দিকে ক্ষেত্র ভেক্টরটাকে আমরা ডিএস এরকম করে লিখব, ডিএস এর ভেক্টর, বুঝতে পারলে? এরকম করে আমরা এটাকে লিখব, ঠিক আছে? আচ্ছা, এই ডিএসকে আমরা বলছি হচ্ছে ক্ষুদ্র একক ভেক্টর, ক্ষুদ্র একক ভেক্টর, সরি বারবার একক কথাটা বলে ফেলছি আমি, একক কেন বলছি, ক্ষুদ্র ক্ষেত্র ভেক্টর, ক্ষুদ্র ক্ষেত্র ভেক্টর, ঠিক? বুঝতে পারলে? তাহলে ডিএসটা কি জিনিস? আচ্ছা, আবার ধরো অনেক সময় ডিএসটাকে আমরা একক ভেক্টর হিসেবে ভাবতে পারি, একক ভেক্টর দিয়ে লিখতে পারি। কীরকম? ধরো এই ডিএসের দিকে একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ, এন ক্যাপ হচ্ছে ডিএসের দিকে একক ভেক্টর, এন ক্যাপ সমান হচ্ছে ডিএসের দিকে, ডিএস যে ভেক্টর তার দিকে, এর দিকে একক ভেক্টর। তাহলে এই যে ক্ষুদ্র ভেক্টর আমরা পেলাম, ক্ষেত্র ভেক্টর ডিএস, এটাকে তাহলে লিখতে পারি একক ভেক্টর, এটাকে লিখতে পারি তাহলে ডিএস এর মান, এটা শুধু ডিএস দিয়ে লিখবো, আর ওই দিকে একক ভেক্টর দিই এন ক্যাপ, বুঝতে পারলে? ডিএসটা হচ্ছে এর মানটা, তোমরা তো জানো এভাবে লিখতে, আর এন ক্যাপটা হচ্ছে ওইদিকে একক ভেক্টর, এইভাবে লিখবো। তো অনেক সময় তোমরা ক্ষুদ্র ভেক্টরকে এইভাবে দেখতে পাবে বই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল ক্ষেত্র ভেক্টরের কনসেপ্ট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে তড়িৎ ফ্লাক্সের কনসেপ্টে। তড়িৎ ফ্লাক্সের কনসেপ্ট কি জিনিস? দেখো, অলরেডি আমরা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়ে নিয়েছি, তাই না? কি ছিল জিনিসটা? ধরো এখানে একটা আমি চার্জ রেখেছি, প্লাস কিউ চার্জ, তাহলে এই প্লাস কিউ চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই তড়িৎ ক্ষেত্রকে আমরা এইভাবে এরকম অ্যারো চিহ্ন দিয়ে আঁকছিলাম, এরকম অ্যারো চিহ্ন দিয়ে আঁকছিলাম, তাই না? কাল্পনিক রেখা, এগুলো সব কাল্পনিক রেখা। এই রেখাগুলোকেই বলছিলাম হচ্ছে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাই না? এবার ধরো এই এখানে কিউ যে চার্জটা আছে, এই কিউ যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র চারিদিকে ছড়িয়ে পড়েছে। তা এই কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রে ধরো এরকম একটা সারফেসকে রাখা হয়েছে, এরকম ধরো একটা সারফেসকে আমি রেখেছি। তাহলে এই কিউ থেকে যে বলরেখাগুলো বেরিয়ে আসছে, কিউ থেকে বলরেখা বেরিয়ে আসছে সব, তাই না? কিউ থেকে বলরেখা বেরিয়ে আসছে, তো দেখতে পাচ্ছি কিউ থেকে কিছু বলরেখা কি হচ্ছে না, এই তলটার মধ্যে দিয়ে যাচ্ছে। আরও বলরেখা আছে, আমি আঁকছি না, আর অনেক বলরেখা আছে চারিদিকেই ছড়াচ্ছে, সবগুলো আঁকলাম না। তো দেখো কিছু বলরেখা যাচ্ছে হচ্ছে এই তলটার ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না? তা ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স কাকে বলা হচ্ছে না, এই যে তলটা দেখতে পাচ্ছি, এই তলের লম্ব দিকে যে কটা বলরেখা যাবে তাকে বলবো ইলেকট্রিক ফ্লাক্স। একটা রাশি এভাবে ডিফাইন করা হলো, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স কি সেটা না, তলের লম্ব দিকে, এই যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা তল রেখেছি, সেই তলের লম্ব দিকে যে কটি বলরেখা যাচ্ছে
তড়িৎ বলরেখা অতিক্রম করে যায় তার সংখ্যাকে বলবো হচ্ছে আমরা, সেটার সংখ্যাকে বলবো, সংখ্যায় হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, তাই না? আচ্ছা, এবার তাহলে প্রশ্ন আসছে, তাহলে স্যার তো এই যে বলরেখাগুলো যাচ্ছে সবগুলো কি তলের লম্ব দিকে যাচ্ছে? না, দেখেই বুঝতে পারছো সবগুলো তলের লম্ব দিকে যাচ্ছে না, তাই না? এই তলটার লম্ব দিক কোনটা? দেখো এই তলটার লম্ব দিক হচ্ছে মোটামুটি হচ্ছে এইটা, এই যে এই তলটার লম্ব দিক, একটু লম্ব করার চেষ্টা করি, এই এদিকটা হচ্ছে লম্ব দিক, তাই না? তাহলে এই তলটার এরিয়া যদি এস হয়, ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এইদিকে হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর এস ভেক্টর, তাই না? তাহলে এই ভেক্টরের দিকে যে বলরেখাগুলো যাবে, যতগুলি বলরেখা যাবে, সেই সংখ্যাটাকে বলবো হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্স। ছবিটা যদি একটু ভালো করে রাখি তাহলে আর একটু বিষয়টা বোধগম্য হবে। ছবিটাকে একটু আরও বানিয়ে ফেলি আমি। ধরো কোথাও একটা তড়িৎ ক্ষেত্র ছিল, তাই না? তড়িৎ ক্ষেত্র ছিল এরকম, ধরো তড়িৎ ক্ষেত্র ছিল, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বলরেখাগুলো এরকম বিস্তার লাভ করেছে, তাই না? তড়িৎ ক্ষেত্র ছিল বলে এটাকে ই দিয়ে লিখছি আমরা। আচ্ছা, এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তল আছে, এই হচ্ছে সেই তলটা। এই তলটার যে লম্ব দিক, এই তলটার লম্ব দিক হচ্ছে এইটা, এদিক বরাবরই আমরা তার ইয়েটাকে সূচিত করছি। এই ই আর এই লম্ব দিকের মাঝের কোণটা হচ্ছে থিটা, বুঝতে পারলে? তাহলে তড়িৎ ফ্লাক্স কত না, এই লম্ব দিকে, অর্থাৎ এই যে ক্ষেত্র ভেক্টর এরিয়া ভেক্টর ছিল সেই দিকে যে কটা বলরেখা যাবে তাকে বলবো আমরা সেই তলের সঙ্গে জড়িত ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? এখানে সংখ্যাটা দিয়ে দিয়েছি, লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে ওই তলের সঙ্গে জড়িত ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স বলা হয় থাকে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল সংজ্ঞা। এবার এর চেহারা কীরকম হবে সেটা দেখি আমরা। চেহারাটা কেমন হবে, দেখো চেহারাটা কেমন হবে, এক্সপ্রেশনটা কেমন হবে। এই ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই চিহ্ন দিয়ে লেখা হয়। ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা কী চিহ্ন দিয়ে লিখব? সাধারণত বেশিরভাগ বইয়ে ইলেকট্রিক ফ্লাক্সকে এরকম ফাই চিহ্ন দিয়ে লিখতে দেবে, ফাই চিহ্ন, ঠিক? তো দেখো এই ফাই কার উপর ডিপেন্ড করছে ভাবো, এই ফাই কার উপর ডিপেন্ড করছে? দেখো এই ফাই দেখো ই এর উপর ডিপেন্ড করবে, ফাই ই এর উপর ডিপেন্ড করবে না? ফাই প্রপোর্শনাল টু ই হবে। কেন 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 মশাই ফাই ই এর সঙ্গে কেন সমানুপাতিক হলো? আচ্ছা দেখো কেন সমানুপাতিক হলো। দেখো আমরা দেখেছি, আমরা বড়রেখা পড়াতে গিয়ে ধর্মগুলো যখন জানার সময় জেনেছি যে যেখানে ই এর মান বেশি সেখানে বড়রেখার সংখ্যাও বেশি হবে, তাই না? তার মানে যদি কোনো অঞ্চলে ই বেশি হয় তাহলে সেই অঞ্চলে বেশি বড়রেখা যাবে, আর কোনো তলের মধ্য দিয়ে কটা বড়রেখা গেল সেটাই তো ফ্লাক্স, তাহলে ফ্লাক্স সরাসরি ই এর সঙ্গে সমানুপাতিক হয়ে গেল। ই বাড়লো মানেই বড়রেখা বাড়লো, তার জন্য ফ্লাক্সও বেড়ে গেল, তাই ফাই প্রপোর্শনাল টু ই, ঠিক আছে? আবার দেখো এই ফ্লাক্সটা এসের সঙ্গে সমানুপাতিক হবে, তাই না? এসের সঙ্গে সমানুপাতিক হবে। এই ফ্লাক্সটা কী হবে? এসের সঙ্গে সমানুপাতিক হবে, সমানুপাতিক এস। অবশ্যই, কারণ যত বড় তুমি এরিয়া নেবে, এইটুকু এরিয়ার বদলে তুমি আরও বড় এরিয়া নিয়ে নি, আরও বড় যদি ক্ষেত্রফলের যদি তল নিয়ে নি, তাহলে সেখানে আরও বেশি পরিমাণ বড় রেখা যাবে, তাই জন্য এটা এসের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? আচ্ছা, এই দুটো তো হলো। আবার আর একটা জিনিসের সঙ্গে সমানুপাতিক হবে এই ফাইটা, সেই ফাইটা দেখতে পাবো আমরা এদের যে অ্যাঙ্গেল, এই এস আর ই এর মাঝে যে অ্যাঙ্গেল, এই এস আর ই এর মাঝে যে অ্যাঙ্গেল তার কস, অর্থাৎ কস থিটা তার সঙ্গেও সমানুপাতিক হবে, কেন? এটা আবার কেন মশাই? তার কারণ হচ্ছে আমরা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাতে একটা লম্ব দিকের কথা বলেছি, লম্ব দিক বলেছি না, লম্ব দিক বলেছি। তাই এই তলটার লম্ব দিক তো হচ্ছে এই এস বরাবর, ক্ষেত্র ভেক্টর বরাবর, এস বরাবর। তাহলে আমাদের এই যে বড় রেখাগুলো যাচ্ছে লম্ব দিক কত বড় রেখা আমাদের বার করতে হবে। এবার তোমরা জানো যে কোনো ভেক্টরের লম্ব দিকে তার উপাংশ কী করে বার করে? এই যে
দেখতে পাচ্ছ এই ই, এটা হচ্ছে তার লম্ব দিকটা, এই দুটোর মাঝে কোণ থিটা, তাহলে এই এসের দিকে কত উপাংশ যাচ্ছে সেটা হচ্ছে ই কস থিটা, তাই না, ই কস থিটা, সেই জন্য ফাইটা কস থিটার সঙ্গেও সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে দেখো ইলেকট্রিক ফ্লাক্স ফাইকে আমরা লিখতে পারবো তাহলে ফাই সমান ফাই সমানুপাতিক সমান লিখতে পারবো ই এস কস থিটা, তাই না। এবার এই ডেফিনেশন থেকে আমরা এই সমানুপাতিকটিকে সরাসরি সমান চিহ্ন হিসাবে লিখে দেব যে ফাই ইজ ইকুয়াল টু ই এস কস থিটা, ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু ই এস কস থিটা, এই হচ্ছে ফাইয়ের মান বেরিয়ে গেল তাহলে। বইয়ে বোধহয় এই এরিয়াগুলোকে ডেল্টা এস ধরছে, ঠিক আছে, সেই জন্য এটাকে বইয়ে দেখতে পাবে এরকম করে লেখা আছে ফাই ইজ ইকুয়াল টু ই ডেল্টা এস কস থিটা, ই ডেল্টা এস কস থিটা এভাবে লিখতে পারো, ঠিক আছে। আবার দেখো এটাকে এভাবেও লেখা যেতে পারে ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস ক্যাপ, তা ভেক্টর চিহ্ন দিয়ে লিখি, ই আর যে এস ভেক্টর তার মাঝে রেড ডট, কারণ ই ডট এস কেন, কারণ ই ডট এসের মান তোমরা জানো ই এস কস থিটা হবে, এখানে থিটা হচ্ছে, যেখানে থিটা কোনটা কি, থিটা হচ্ছে ই ও ওই তলের যে ক্ষেত্র ভেক্টর এস এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ হয়ে গেল, লিখেছিলাম ফাই ইজ ইকুয়াল টু ই ডেল্টা এস কস থিটা, যেখানে ডেল্টা এস হিসেবে এটাকে ধরছিলাম, বা ইএস কস থিটা ভাবলেও হবে, কোনো অসুবিধা নেই, যেটা তোমার সুবিধা হবে সেটা করবা, ওকে। আচ্ছা, ই ডেল্টা এস কস থিটা, আর এটাকে আমরা লিখছিলাম হচ্ছে ই ডট এস, যেখানে থিটা কোণটা কি, থিটা কোণটা হচ্ছে ই ভেক্টর ও ক্ষেত্র ভেক্টর, ওই তলের যে ক্ষেত্র ভেক্টর এস এর মধ্যবর্তী কোণ, বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে ফাইয়ের ফর্মুলা, কি পেলাম, ফাই সমান হচ্ছে ই ডট এস বা ই ডিএস কস, ই ডেল্টা এস কস থিটা, একটা নিশানা পেয়ে গেলাম। এটাকে ফাইটাকে ফাই দিয়ে লেখাটা ভালো, কারণ আমরা ম্যাগনেটের ক্ষেত্রে আবার এরকম ফ্লাক্স পাবো, সো এটাকে ফাই দিয়ে মনে রাখলে তোমার সুবিধা করবে বেশি। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই তড়িৎ ফ্লাক্স তোমরা বুঝতে পারলে সংজ্ঞাটা। আচ্ছা, এখানে আমরা তলটাকে এরকম একটা সিম্পল তল নিয়েছি, তাই না, সমতল হিসেবে নিয়েছি। আর যদি সমতল না হয়ে যদি এরকম একটা কার্ভ সারফেস হয় তাহলে কী হবে বলো দেখি। ধরো কোথাও একটা তড়িৎ ক্ষেত্র আছে, এরকম করে ধরো তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র আছে, এইখানে ধরো এরকম একটা কার্ভ সারফেস না আছে, এটা কার্ভ ভেবে নাও, কার্ভ, সমতল না কিন্তু, হ্যাঁ, এটা কার্ভড সারফেস, কার্ভড এবং ক্লোজড, কার্ভড অ্যান্ড ক্লোজড সারফেস, এরকম সারফেস না হয়েছে। তাহলে এখানে আমরা তাহলে ফ্লাক্সই করে পাবো। এখানে দেখো ফ্লাক্স বার করা মুশকিল, কেননা এখানে ফ্লাক্স বার করতে গেলে তো ই ডট এস করতে হবে, ক্ষেত্র ভেক্টর দেখতে হবে। এবার বিভিন্ন জায়গায় ক্ষেত্র ভেক্টরের দিক আলাদা আলাদা। কীরকম ধরো তুমি ধরো তলটা এখানে নিয়েছো, তাহলে এর লম্ব দিক তো হচ্ছে এইটা, এখানে এসের দিক হচ্ছে এইটা, এর দিক এটা, এসের দিক এটা, মাঝে কোনটা ধরো হয়ে যাচ্ছে থিটা, ভালো কথা। তা সেটা হলো, কিন্তু যখনই তুমি এইখানে ধরো নিলা, এইখানে ধরো ক্ষেত্রটা নিলা, দেখা গেল যে সেই এসের দিক হয়ে যাচ্ছে এইরকম করে হয়ে যাচ্ছে, মাঝখানে কোনটা থিটা নাই। তাহলে আমরা কী করে তাহলে এটার জন্য ফ্লাক্স বার করব? তা সেইটার জন্য আমাদের ওই ক্ষুদ্র একক ভেক্টরের সাহায্য নিতে হবে। কীরকম ক্ষুদ্র একক ভেক্টরের সাহায্য নেব? ক্ষুদ্র একক ভেক্টরের সাহায্য কীরকম নেব দেখো, ক্ষুদ্র একক ভেক্টরের সাহায্য নিতে হবে। কীরকম?
মানে ধরো এইখানটা ধরো আমি ইয়ে বার করছি, তাহলে এইখানে আমি একটা ছোট্ট তল নিয়ে নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস। তাহলে এর দিকে যে ক্ষুদ্র ক্ষেত্র ভেক্টর সেটাকে ডিএস ক্যাপ দিয়ে লিখবো, তাই না? আর এখানে ই এর দিক হচ্ছে এইটা, এই দুটোর মাঝের কোণ দেখা গেল হয়ে গেল হচ্ছে থিটা। তাহলে তখন শুধু এইটুকু ক্ষেত্রের জন্য যে ফ্লাক্স সেটাকে আমরা ক্ষুদ্র ফ্লাক্স ডি ফাই নাম দেব, বুঝতে পারলে? শুধু এইটুকু তলের জন্য সেটাকে আমরা লিখবো, এই যে তলটা এইটুকুর জন্য সেটাকে আমরা লিখবো ডি ফাই সমান লিখবো তাহলে ই ডট ডিএস, ঠিক আছে? ডি ফাই সমান ই ডট ডিএস। ওকে, আচ্ছা, তাহলে ডি ফাই পেলাম। এবার এই সমগ্র তলটাকে আমরা বিভিন্ন রকম ছোটো ছোটো ক্ষুদ্র ভেক্টর হিসেবে ভাবতে পারি, তাই না? ক্ষুদ্র তল হিসেবে ভাবতে পারি। তাহলে সেই সবগুলো তলের জন্য আমরা এরকম ফ্লাক্স বার করব। সেই ফ্লাক্সগুলো যদি যোগফল করে দিই, সেই যোগফলটাই তাহলে হয়ে যাবে গোটা কার্ভ সারফেসের জন্য ফ্লাক্সের মান, তাই না? এরকম ছোটো ছোটো তল নিয়ে ভেবে তার যোগফল, এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখি। তাহলে সমগ্র তলের জন্য ফ্লাক্স, তাহলে এই ফ্লাক্সটা হচ্ছে ক্ষুদ্র তলটার জন্য ফ্লাক্স, ক্ষুদ্র তলের জন্য ফ্লাক্স। আর সমগ্র তলের জন্য ফ্লাক্স তাহলে কি লিখব? সমগ্র তলের জন্য ফ্লাক্স, তাহলে সেটা লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন, আচ্ছা ফ্লাক্স দেখলে ফাই ই দিয়ে লিখছি, ফাই ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ফাই, ডিফাইয়ের উপর ইন্টিগ্রেশন করবো। তার মানে আমরা ইন্টিগ্রেশন করবো হচ্ছে ই ডট ডিএসের উপর, তাই না? ই ডট ডিএসের উপর, বুঝতে পারলে? এবার ই ডট ডিএসকে আমরা এভাবে লিখতে পারি, ই ডট এন ক্যাপ ডিএস। কেন এন ক্যাপ ডিএস তোমাদের আগে বলেছি, এখানে এন ভেক্টর হচ্ছে এই দিকে, এই ডিএসের দিকে একটা ভেক্টর এন ক্যাপ, তাই না? আবার ই ডট এন ডিএস করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ই ডিএস কস থিটা, বুঝতে পারলে? তাহলে এই হয়ে গেল আমাদের সমগ্র তলের জন্য ফ্লাক্স হয়ে যাবে, তাই না? এবার যদি ইটা সব জায়গায় সমান হয় তাহলে ইটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো, তাই না? আবার দেখা গেল আর ডিএস এর দিক সব জায়গায় একই, তাহলে আবার ইন্টিগ্রেশনটা তাহলে সোজা হয়ে যাবে, তাই না? এইসব কেসগুলো আমরা পরবর্তীকালে দেখব। তাহলে এই হচ্ছে মোদ্দা কথা তড়িৎ ফ্লাক্স, বুঝতে পারলো ব্যাপারটা? এরপরে আমরা তড়িৎ ফ্লাক্স থেকে গাউসের সূত্র পাবো। এই তড়িৎ ফ্লাক্স দেখলাম ই ডট ডিএস করে বার করতে হচ্ছে, ইন্টিগ্রেশন করা তো অনেক সময় মুশকিল হয়ে পড়ে। তার জন্য একটা সহজ ল পড়বো, সহজেই ফ্লাক্সটা বার করতে হবে, সেটাকে বলে গাউসের ল। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আর আজকে আমরা এই সংক্রান্ত দুটো তাহলে পিওয়াই কিউ করে নিই। একটা নিটে পড়েছিল, একটা জেই মেন্সে পড়েছিল। দেখো কি পিওয়াই কিউ আছে, দেখো সব উড়ে গেল। যাই হোক, ইলেকট্রিক ফ্লাক্স দেখো, তারপরে পিওয়াই কিউ, এটা নিট 2010-এ পড়েছিল, কি বলছে দেখো, এ স্কোয়ার সারফেস অফ সাইড এল, এই যে এটা স্কোয়ার সারফেস বর্গাকার ক্ষেত্র বলে দিয়েছে, তার সাইড প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে, ইন দ্য প্লেন অফ পেপার, মানে এই যে আমরা যার উপর লিখছি সেই পেপারের তলেই আছে, ওকে, ইজ প্লেসড ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই অ্যাক্টিং অ্যালং দ্য সেম প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। ও অবশ্য এখানে একটা আমি জিনিস করালাম না, সেটা হচ্ছে এই ফাইয়ের এককগুলো দেখতে হবে তো আমাদের, তাই না? আচ্ছা, মধ্যে কথা ফাই কিন্তু একটা হচ্ছে স্কেলার রাশি, এই কিন্তু দিক নাই, কারণ দেখতেই পাচ্ছ ফাই সমান তো লিখছি আমরা হচ্ছে ই ডট এস, তাই না? তাহলে দুটো ডট প্রোডাক্ট তো সব সময় যেন স্কেলার হয়, সেই জন্য ফাই হচ্ছে একটা স্কেলার রাশি। এটা কিন্তু হায়ার সেকেন্ডারিতে জিজ্ঞেস করে যে ফাই কি ভেক্টর না স্কেলার, ফাই হচ্ছে স্কেলার রাশি, বুঝতে পারলে? আচ্ছা, ফাইয়ের একক কী হবে দেখো, একক এখান থেকে বার করতে পারবে। ফাই সমান হচ্ছে ই ডিএস কস থিটা, তাহলে এই প্রত্যেকটার একক বসাতে হবে। তাহলে ইয়ের একক কি? ইয়ের একক আমরা জানো হচ্ছে নিউটন পার কুলম, তাই না? আর এসের একক হচ্ছে মিটার স্কোয়ার, বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে
ফায়ার একক কী হলো, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, এটা তাহলে হচ্ছে ফায়ার একক। ঠিক আছে, বা আরেকভাবে একক লিখতে পারি আবার এককটাও আমরা অনেক সময় কাজে লাগাই, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার, তাই না? তার সঙ্গে আবার ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে এই এককটা দাঁড়িয়ে যাবে হচ্ছে ভোল্ট ইন্টু মিটার, ভোল্ট ইন্টু মিটার, এই এককটাও ব্যবহার করা হয়, এই এককটাই বেশি ব্যবহার করা হয়, ভোল্ট ইন্টু মিটার, এটা হচ্ছে ফায়ার এসআই একক, ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অঙ্কটায় চলে আসি। এই ছিল প্লেন, আমাদের খাতার তলেই এই বর্গাকার ক্ষেত্রটা ছিল, এই বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে এরকম করে পাস করছিল, তাই না? এই ইটা কেমন আছে, ইটা বলেছে অ্যাক্টিং অ্যালং দ্য সেম প্লেন, মানে এই তলেই আছে, তাই বর্গাকার ক্ষেত্রটাও এই তলে আছে, এই তলেই কিন্তু ইটাও আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল সাইড অফ দ্য স্কোয়ার, হরাইজন্টাল সাইড মানে এটা হচ্ছে হরাইজন্টাল অনুভূমিক, সেই তলের সঙ্গে এই অনুভূমিক দিকের সঙ্গে থিটা কোণে আছে, দেখিয়ে দিয়েছে অনুভূমিক দিক, তার সঙ্গে থিটা কোণে আছে। তাহলে বলে দিয়েছে ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্ক টু দ্য সারফেস, এই সারফেসের সঙ্গে জড়িত ইলেকট্রিক ফ্লাক্সটা কত, সেটা করতে হবে, তাই না? তাহলে দেখো এটা এমনিতেই তোমরা অঙ্ক না কষে ফিজিক্যালি ভাবলেই পেয়ে যাবে, ফিজিক্যালি ভাবলেই পাওয়া যাবে। কীরকম, এই যে তলটা ছিল, এই তলের সঙ্গে এই তলটাকে, এই তলের সঙ্গে ইটা কেমন করে আছে না, এই তল বরাবরই কিন্তু ইটা আছে, তাহলে এই তলটাকে কি ভেদ করছে, ভেদ করতে পারছে কি, ভেদ করতে কিন্তু পারছে না, তাই না? ঠিক আছে, এই তল ছিল, এই যে তল ছিল, এই বর্গাকার তলের উপরেই তো ইটা আছে, তাহলে তো ভেদ করছে না, একে তো এরকম করে ভেদ করছে না, আগে যেরকম ছবিগুলো আঁকছিলাম এই ভেদ করে যাচ্ছিল, ভেদ করে যাচ্ছিল, তো এরকম ভেদ করছে কি, ভেদ করছে না, কিন্তু এটা এই তল বরাবর উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো যদি বলরেখা ভেদই না করলো তাহলে এখানে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স তাহলে 0 হয়ে যাবে, তাই না? ফিজিক্যালি ভাবতে পারছি আমরা, এবার এটাকে ম্যাথামেটিক্যালি ভাবো, দেখো ম্যাথামেটিক্যালি করে করবো, দেখো ম্যাথামেটিক্যালি তাহলে আমাদের ফর্মুলার সাহায্যে করব। এই ছিল আমাদের তল, এই তলের লম্ব দিক, এই তলের লম্ব দিক হচ্ছে এইটা, এই যে, তাহলে এইটা হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর হয়ে যাবে এস ক্যাপ, এই এস এইটা, তাই না? এবার এস এইটা, এবার এখান দিয়ে গেছে, তো এই তলেই আছে, তাহলে আর এস এর মাঝের কোণ কত, আর এস এর মাঝের কোণ হচ্ছে ও এস এর মাঝের কোণ, হ্যাঁ বলো মাঝের কোণ কত 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 বলো, হ্যাঁ ঠিক বলেছো, আর এস এর মাঝের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? কারণ এই তলটার লম্ব দিকে হয় ক্ষেত্র ভেক্টরের দিক, লম্ব দিকটাই হবে, আর এটা তো এইটা তো আমাদের পাতার তলে আছে, তো 90 ডিগ্রি, তাহলে ফাই হয়ে যাবে হচ্ছে ই ডট এস সমান হচ্ছে তাহলে হচ্ছে এস কস থিটা বা কস 90 ডিগ্রি, তার মানে চলে আসছে 0, বুঝতে পারলে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 0, এই অ্যান্সারটা হবে, বুঝতে পারলে? তাহলে একটা পিওয়াইকিউ হয়ে গেল, বেশ কনসেপচুয়াল পিওয়াইকিউ, অঙ্ক না কষেই করে যায়, অনেক অঙ্কই থাকে এরকম যে শুধু ফিজিক্যালি ভাবলেই হয়ে যায়। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, এখানে একটা এর চেহারা দিয়ে দিয়েছে, আই ক্যাপ যে কে ক্যাপ দিয়ে এর চেহারা দিয়ে দিয়েছে, তড়িৎ ক্ষেত্রে ওয়াইজেড তলে 30 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের ভেতর দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করতে বলেছে। তাহলে ওয়াইজেড তল, তাহলে আমাদের এক্স ওয়াই জেড অ্যাক্সিসগুলো এঁকে ফেলি, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এভাবেই আঁকবে, এভাবে কিন্তু এক্স ওয়াই জেডকে আঁকা উচিত সবসময়, অ্যান্টি ক্লকওয়াইজ হবে এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে একটা ওয়াই জেড তল আছে, বুঝতে পারছো, এই যে ওয়াই জেড তল, এই তল আছে, হচ্ছে ওয়াই জেড তল, তাই না? এই হচ্ছে আমাদের ওয়াই জেড তল। আচ্ছা, এই ওয়াই জেড তলে একটা এরিয়া আমাদের বলে দিয়েছে, যেটার হচ্ছে এরিয়াটার ওয়াই জেড তলের লম্ব দিক হচ্ছে, বুঝতে পারছো এইটা, সেটা হচ্ছে কত না 30 আই ক্যাপ মিটার স্কোয়ার। আই ক্যাপ দেখেই বুঝতে পারছো, আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর এই এসের দিকটা হবে, তাই তো হবে, ওয়াই জেড তলের লম্ব দিক তো এক্স অক্ষ বরাবরই হবে, সেজন্য এটাকে আই ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এবার এইখানে একটা আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এরকম করে গেছে, সেই ইলেকট্রিক ফিল্ডের দিকটা হচ্ছে এরকম করে আছে, সেটা কত বলে দিয়েছে 6 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস হচ্ছে 3 কে ক্যাপ,
নিউটন পার কুলম, এটার যে একক নিউটন পার কুলম, তাই না, নিউটন পার কুলম। তাহলে আমাদের ইয়েটা করে ফেলি, আমাদের তাহলে ফ্লাক্সটা বার করে ফেলি, ফ্লাক্সটা তাহলে বার করে ফেলি। ফ্লাক্স ফাই সমান হচ্ছে আমরা দেখেছি ই ডট এস, তাই না, ই ডট এস। আবার ই এর চেহারা হচ্ছে এটা এরকম 6i ক্যাপ প্লাস হচ্ছে 5j ক্যাপ প্লাস হচ্ছে 3k ক্যাপ, এল এর সঙ্গে ডট হচ্ছে এস, এস ভেক্টরটা কেমন, এই যে এস ভেক্টর হচ্ছে 30i ক্যাপ, 30i ক্যাপ। তাহলে ডটটা করো, দেখো ডট করতে তোমরা নিশ্চয়ই জানো আয়ের সঙ্গে আয়ের ডটটাই বাঁচবে, বাকি ডটগুলো সব জিরো হয়ে যাবে, এই যে জিরো, আই ডট যে জিরো, আই ডট কে জিরো হয়ে যাবে। তাহলে আয়ের সঙ্গে আই ডট করলে হচ্ছে 1 হয়ে যায়, তাই এটা হয়ে যাবে 6 × 30, আই ডট আই মানে 1, তাই না, 6 × 30 মানে 180, এটা হচ্ছে ফাইয়ের মানটা। আর এসআই এককে যা দাঁড়াবে, আমরা দেখলাম ভোল্ট পার মিটার, ভোল্ট মিটার ছিল, তাহলে এসআই একক হচ্ছে 180 ভোল্ট মিটার হবে ফাইয়ের মান। দেখে নাও কত আছে, দেখো এই দেখো ডি নম্বর অপশানটা তাহলে সঠিক হবে 180। ওকে, থ্যাংক ইউ।